সবাইকে স্বাগত জানাচ্ছি আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় ন্যূনতম সংস্কার ও আগামী নির্বাচনের বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। পরিচয় করে দিতে তাদের সঙ্গে আছেন ডক্টর জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে ইনসাইড পলিটিক্সে। ডক্টর জাহিদুর রহমান, বিএনপির প্রতিদিনই আসলে বক্তব্য আসছে। আমি একটু আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন সেই কোড ধরে একটু প্রশ্ন করতে চাই। বলছেন যে এখনই নয়, ন্যূনতম সংস্কার করে এই নির্বাচন চাই আসলে বিএনপি। ন্যূনতম সংস্কার কথা বিএনপি বহুবারই আসলে বলেছে। স্পষ্ট বোঝা যায় ন্যূনতম সংস্কার বলতে আসলে কতটুকু সংস্কার তারা চায়, কিংবা ন্যূনতম বলতে আসলে আপনি বা কতটুকু বোঝেন? আমি 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 ঠিক স্পষ্টভাবে বুঝতে পারি না। কারণ হলো তারা বিভিন্ন সময় এটা বলেছেন, আবার কখনো কখনো একটু ক্ল্যারিফিকেশন হয়তো ছিল। সেটা হচ্ছে নির্বাচনটাকে মোটামুটি ঠিকঠাক রাখার জন্য যতটুকু সংস্কার, মানে নির্বাচনের সাথে জড়িত নির্বাচনের সংস্কারটুকুই, হ্যাঁ, নির্বাচনের সাথে জড়িত সংস্কারটুকুই তারা করতে চান। তাও নির্বাচনের সাথে জড়িত সব সংস্কারও তারা করবেন কিনা, আমার যে কমিশন সেটা যে রিপোর্ট দিয়েছে এর মধ্যে অনেক এক্সটেন্সিভ জিনিসপত্র আছে, সেইগুলো সব ওনারা করবেন কিনা সেটাও প্রশ্ন আছে। তারও হয়তো কিছু অংশ তারা এগ্রি করতে পারেন, আমার যেটা ধারণা। অনেক বেশি কিছু তারা এগ্রি করবে বলে আমার মনে হয় না। কিন্তু ধরেন এই যে পুলিশ প্রশাসন, তারপরে প্রশাসন যেটি আছে, যেসব সংস্কারের প্রস্তাবনা এখনো বাকি যেগুলো দেওয়া হচ্ছে, এই প্রত্যেক ক্ষেত্রে ন্যূনতম সংস্কার ছাড়া কি একটু ভালো নির্বাচন সম্ভব বলে মনে করেন? আমি এবার মোটামুটি একটা ভালো নির্বাচনী সংস্কার বলতে কি শুধুমাত্র নির্বাচনী সংস্কার কমিশন যে রিপোর্ট দিল সেটি যথেষ্ট না? যথেষ্ট না। ওর মধ্যে আমরা অন্যান্য ক্ষেত্রেও কি করতে হবে বলেছে, আবার অন্য যেসব প্রতিষ্ঠান আছে রাষ্ট্রের, সেগুলোরও সংস্কার হওয়া দরকার আছে। কিন্তু এবারকার শুধু নির্বাচনটার জন্য খুব বেশি সংস্কার হওয়া দরকার আছে বলে আমি মনে করি না। আমাদের সংস্কারের সাথে আসলে নির্বাচনের কারণে আমরা সংস্কার চেয়েছি কথাটা এইরকম না। যেহেতু এই সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো স্টেক নাই, উনি নির্বাচনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না, আমরা একেবারে শতভাগ কনফিডেন্টলি বলতে পারি। সেটা নির্বাচন এই বছর হোক, ডক্টর ইউনূসের কথা মতো আগামী বছর মাঝামাঝির সময়ের মধ্যে হোক, বা আরও সময় লাগুক, বা 6 মাসের মধ্যে হোক, এই নির্বাচনে কোনো ম্যানিপুলেশন হবে না। সো যখন সরকার ডিসাইড করে আমি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেব, তখন আসলে ইভেন টেকনিক্যালি সংস্কার ছাড়াও এগুলো ঠিকঠাক মতো চলে। সংস্কারের প্রশ্নটা আসলে কেন আসে? সেটা নির্বাচন হোক, পুলিশ হোক, সেটা বিচার হোক, যে কোনো জায়গায় এই প্রশ্নটা এই কারণে আসে যখন কোনো একটা সরকার প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়, প্রতিষ্ঠানগুলোকে তার স্বার্থে ব্যবহার করতে চায়, সেটা যেন সে যতটুকু সম্ভব না পারানো যায়। মানে চাইলে কিছু আইন সংস্কার করে ফেললে যে ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি না, কিন্তু সংস্কারগুলো হলে সেই প্রবণতায় কিছুটা হলেও লাগাম পরানো যায়। তো সংস্কার ওই কারণে। সুতরাং নির্বাচনের সাথে যে খুব সংস্কার জড়িত আছে বা এই দুটোকে একসাথে মেলানো আমি প্রয়োজন মনে করি না। দু একটা সংস্কার প্রস্তাব একটু আপনার মতামত জানতে চাই। মানে উত্তর আসলে যেটি হচ্ছে যে একটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বেশ কিছু সংস্কার প্রস্তাব এসেছে, দলগুলো আসলে কীভাবে পরিচালিত, বিদেশে শাখা না থাকার কথা বলা হয়েছে একটি প্রস্তাবে। আরেকটা হচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দলে যে নমিনেশন দেওয়া হবে প্রার্থী করার ক্ষেত্রে মোট আসনে ন্যূনতম 10% তরুণ তরুণীদের মধ্য থেকে মনোনীত করতে হবে। এটা কি একরকম মানে রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দেয়া কিনা? আসলে সংস্কার দল কিভাবে চলবে সেটি তো আসলে দল ডিসাইড করবে, নট নেসেসারিলি। যেমন ধরুন যে 10% যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সংবিধান সংশোধন কমিশন দিয়েছেন, বা বিদেশের কথা এটা আমরা দিয়েছি, এটা কিন্তু অলরেডি আছে। এটা আমরা দিয়েছি তা না, আমরা আসলে বলছি পদক্ষেপ নেওয়ার কথা। খেয়াল করবেন, অমুক দেশের শাখা এই দল এবং বড় বড় নেতারা যাচ্ছেন, আমাদের আরপিও অনুযায়ী কিন্তু বিদেশে কোনো রকম কোনো দল শাখা থাকতে পারবে না। এটা আগে থেকেই আছে, এটাকে নিষেধ করা দরকার। আর এই যে পার্সেন্টেজ রক্ষা করার কথা বলছেন, ডিবেট হতে পারে, কিন্তু সংস্কারের ক্ষেত্রে আমরা একটা কথা খুব ক্লিয়ারলি মনে করি, সংস্কার চাপিয়ে দিতে হয় না, কিন্তু সংস্কার কারো না কারো জন্য পেইনফুল হবে। মানে সংস্কার কনসেপ্টটাই তাই। আপনি স্ট্যাটাস কো যেটা আছে, বিদ্যমান পরিস্থিতিটাকে ভেঙে দিতে চাইছেন, আপনি মনে করছেন এটা যথেষ্ট না। ফলে বিদ্যমান পরিস্থিতি যেভাবে স্ট্যাটাস কো মেনটেইনড হয়, তাতে দেখবেন কেউ একটু বেনিফিট পাচ্ছে, কেউ খারাপ আছে, সব কিছু মিলে আপনি যখন এটাকে সিস্টেমটাকে ভাঙতে যাবেন, এটা কারো কারো উপরে পেইনফুল হবে। ফলে 10% যদি আপনি এনশিওর করতে চান, ইভেন আপনি যদি প্রবাসী শাখার ব্যাপারে কঠোর অবস্থান নেন, তাহলে দেখবেন এটা কারো না কারো প্রতি পেইনফুল হবে। কিন্তু আমি আপনার সাথে আবার এটাও একমত, চাপিয়ে দেয়া
সংস্কার আসলে কাজ করবে না। আপনি এবার করলেন, এবার আপনি যেহেতু আইন করতে পারছেন, আপনি অর্ডিন্যান্স করবেন, করে ফেলবেন, কিন্তু পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার যদি না চায় এগুলো থাকবে না। না ভোট আমরা 8 সালে রেখে করেছিলাম, করার পর যেটা হলো দুই বড় দলই এটার বিল আওয়ামী লীগ আনলো এবং বিরোধী দলও খুব সুন্দর মতো এটাকে কোন রকম বাধা না দিয়ে, আমরা প্রায় দেখতাম যে বাধা দেয়, কিন্তু বাধা না দিয়ে বাতিল হয়ে গেল। সো আপনি একবার করতে পারেন, কারণ হচ্ছে আপনি চাপিয়ে দিয়েছিলেন। তো সংস্কার ঠিক চাপিয়ে দেওয়ারও জিনিস না। জি, অনেক ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। এই দুই জায়গায় বিদেশে রাজনৈতিক দলের শাখা একই সঙ্গে 10% মনোনয়ন তরুণ তরুণীদের মধ্যে থেকে আসা। আচ্ছা, আমি এটা শুরুর আগে শুরু করে একটা বিষয় নিয়ে যে ওনার সাথে শুরু করে যে পলিটিক্স মানুষ কি জন্য করে। সো আই আস্ক মাই প্রফেসর যে আসলে why should we go for politics or what does it mean politics? Politics মানে হচ্ছে একটা সিকিং বেটার অর গুড লাইফ। মোটা দাগে আমরা সবাই যারা রাজনৈতিক আছি বা রাজনৈতিক জনগোষ্ঠী যত পার্টি হোক, তাদের মেইন কাজ হচ্ছে একটা সুন্দর বেটার কি একটা লাইফ দিবে বাংলাদেশের মানুষকে। সেখানে এটার জন্যই মূলত একটা নির্বাচনী সিস্টেম দরকার, রাইট? যেটাতে যদি সংস্কার না হয় তাহলে বেটার লাইফ কিন্তু কি হবে, কলাপস করবে। এখন এটা এই জন্য জানাইলাম যে এটার সাথে যদি উনি বলতে সংস্কারটাকে চাপিয়ে দেওয়া, চাপিয়ে না, এখানে প্রয়োজন আমার কাছে এই সময়টাতে। সেকেন্ড আসি আপনার এটার পার্ট হিসেবেই আমাদের একটা কমিশন সাজেস্ট করেছে। আমি প্রশ্নটি করেছিলাম যে এটা কি রাজনৈতিক দল ডিসাইড করবে নাকি ধরেন সংবিধান ডিসাইড করে দেবে কিংবা নির্বাচন কমিশন ডিসাইড করে দেবে এক্স্যাক্টলি এটাতে দল কিভাবে পরিচালিত হবে সেটা কথা বলতে চাচ্ছি। আমাদের যখন আমরা বলি যে আমাদের একটা সংবিধান আছে যে নারী 50 জন, এটা কি সংবিধান থেকে বাধ্যতামূলক দেওয়া হয়েছে। জি জি। সুতরাং যেহেতু আমাদের বাংলাদেশি তরুণদের ডিভিডেন্ড একটা আছে, এখন প্রায় 40% বলা যায়, যেহেতু আমি ইয়ুথ আগে বলেছিলাম যে 40% ইয়ুথ আছে, সেখানেই তো 40% রিপ্রেজেন্টেশন কে করবে। জেনারেশনাল যে একটা ট্রান্সফরমেশন হয়েছে, ভাষাগত যে ট্রান্সফরমেশন হয়েছে, মানুষের যে রাজনৈতিক নতুন আকাঙ্ক্ষা যে তরুণদের জেনজিদের তৈরি যে, সেটা তো তাদের রিপ্রেজেন্টেশন লাগবে। আমার তো মনে হয় যে 100 জন থাকা দরকার, 300 জনের 100 জন তরুণদের থাকা দরকার, তাহলে তরুণদের প্রতিনিধিত্ব যথেষ্টভাবে হবে, তখন রাষ্ট্রটাকে ওইভাবে গড়ে উঠবে। এখন মেজরিটি পলিটিশিয়ান যদি দেখি ওল্ড গার্ডসে তারা, এবং তারা তাদের বাহির গদবাদার বাহিরে যেতে চাচ্ছে না, যেটা সংস্কারটার জন্য বাধা। একটা বিষয় আসছে, ধরেন 2-3টি মোটা দাগে সুপারিশ যেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কথা বলছে না বিষয়টা এরকম। ধরেন ন্যূনতম বয়স প্রার্থী হওয়ার 25 থেকে কমিয়ে 21 বছর, আর 10% মনোনয়ন তরুণ তরুণীদের মধ্যে থেকে। এটি কি ধরেন যারা তরুণরা আসতে চায় বা তরুণদের যেটি রাজনৈতিক দলের কথা আমি শুনছি, তাদেরকে একরকম সুবিধা দেওয়ার জন্য সব আসছে বলে মনে করেন? সুবিধা কেন, এটা তো আমরা যে দল করবো সেই দলে তো তরুণ বেজ হচ্ছে, সেটা তো আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং দলগুলোর মধ্যে। এক্স্যাক্টলি, যে বিলো 50 নিয়ে নতুন রাজনৈতিক আসতেছে। কারণটা এটার কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি, যত বেশি সিনিয়র অত বেশি করাপ্টেড বাংলাদেশের রাজনীতিতে। তরুণরা কম্পারেটিভলি কম করাপ্টেড এবং কম অন্যদের দ্বারা ইনফ্লুয়েন্স, কোনো গোষ্ঠীতন্ত্র দ্বারা নয়। এই জন্য তরুণদেরকে এগিয়ে দিলে দেশকে এগিয়ে যাবে, এবং তরুণদের উপর আস্থা রেখেছে বলে মূলত আন্দোলনটা হয়েছে। এখন বিএনপি তাদের রাজনীতিতে 10% রাখলে তো বেটার হয়, তাহলে আমাদের ওনাদের তরুণরা আমরা পাবো। কিন্তু আমরা তো মিসিং দেখতেছি, ওনাদের তরুণদেরকে আসলে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না। ছাত্রদল করতেই তাদের 35 বছর, কেন তারা 40 বছর হয়ে যায়। মূল দলে আসতে আসতে সেটা আসলে অলরেডি সেটা দেওয়ার মতো কিছুই থাকে না আর কি। সে জায়গাটাতে তরুণদের যদি অ্যাডভান্স না হয়, তো রাষ্ট্র আসলে সেভাবে মুভিং করবে না। ওল্ড জেনারেশন দিয়ে আসলে ওই আগের সিস্টেমই থাকবে, যেটা সংস্কারের বাধা। ওল্ড জেনারেশনের মূলত বাধা, নতুন জেনারেশনের বাধা না। নতুন জেনারেশনের রেডিক্যাল চেঞ্জ চায়, এই রাষ্ট্রকে আর এইভাবে দেখতে চায় না। আমরা বাইরে পড়াশোনা করলে বিভিন্ন জায়গায় ওনারা গিয়েছেন, এরকম রাষ্ট্র চাচ্ছেন। উনি বলছেন একটা ওয়েলফেয়ার স্টেট দরকার আমাদের, আমরা ব্যাকডোরে কথা বলতেছি। তো ওয়েলফেয়ার স্টেটটা আসলে গতানুগতিক যারা ওল্ড পলিটিশিয়ান তারা চাচ্ছে না, তারা হচ্ছে হাত বদলের রাজনীতি। যেটা কারণ বাজারে একজন বলেছিল যে একজন চলে গেছে, একজন কিন্তু দায়িত্ব নিতেই হয়। এই দায়িত্ব নিতে হয় স্টাইলে কেন যাব? আমাদের রাষ্ট্রটাকে গঠন করতে হবে, পুনর্গঠন করতে হবে। সেটার জন্য রিফর্ম দরকার, রিফর্ম যদি পুনরায় ধ্বংস করে নতুন তৈরি করে তাও করতে হবে। এরকম একটা তরুণদের মধ্যে স্পিরিটটা আছে। 18 বছর সেই ম্যান্ডেট তো নিশ্চয়ই ভোটের মাধ্যমেই হবে। এখন এই যে ম্যান্ডেট কোশ্চেন নিয়ে অনেকে বলে, আসলে ম্যান্ডেট কি জন্য ম্যান্ডেট? আপনার যখন গণ অভ্যুত্থানের একটা সরকার, এটা তো নর্মাল সরকার না, অবশ্যই না, রাইট? এতগুলো মানুষ রক্ত দিল, আপনি বারবার কেন এই নির্বাচন কেন্দ্রিক সরকার এটা হওয়ার তো জন্য আসেনি? নির্বাচনের জন্য হলে সেটা জানুয়ারি মাসে হতো। জানুয়ারির সময় সবাই আমরা ভোট দেই নাই। এই সরকার নিয়ে তো এই সরকার নির্বাচিত সরকার অনির্বাচিত সেটি তো আসে। অনেক কিছু নির্বাচিত সরকার মানে তো রাজনৈতিক দলগুলোর সরকার, ছাত্র জনতার সরকার, এক্স্যাক্টলি আওয়ামী লীগ বাজার সবারই সরকার। একটা কথা হলো যে নির্বাচিত সরকার মানে যে গণতান্ত্রিক, এটা এরকম না। গণতন্ত্রের যে ডেফিনিশন অনেক কিছু স্পেস। একটা বিষয় জানতে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার বেশি গ্রহণযোগ্য। ওনাদের কাছে ডেফিনিশন অফ নির্বাচন বলতে উনি বোঝাচ্ছেন যে এখন ইলেকশন দিয়ে এমন কিছু, এখন ইলেকশনের কথা তিনি বলেননি, তিনি বলেছেন ন্যূনতম সংস্কার পরে। ওই যেটা বলতেছেন বিগিনিং, ন্যূনতম সংস্কার রোডম্যাপটা বিএনপিকে দিতে বলি। 1 নাম্বার সংস্কারের আগে আমার আরো একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে বিচারটা আউট হয়ে গেল কেন? মানে বিচারের শব্দটা পুরো কমপ্লিটলি মানে পুরো ডিসকাশনের মধ্যে আসে না। আমি কখনো কোনো টকশোতে দেখলাম না যে বিচার কেন হলো না।
ভেরি ইন্টারেস্টিং। বিচার প্রক্রিয়া তো চলছে, বিচার প্রক্রিয়া চলছে, কই আলোচনায় তো নাই। বিএনপি সবাই দাবি করা উচিত কেন কনস্ট্যান্টলি, কারণ আমরা কি আওয়ামী লীগকে রেলিভেন্টাইজেশন করতে চাইছি পলিটিক্সের মধ্যে? আওয়ামী লীগের ডিলিংসটা কেন হচ্ছে না, কেন আওয়ামী লীগের কথাটা আসতেছে না? কোনো রকমই মানে এড়াই দেওয়া হচ্ছে মনে হচ্ছে। সব দোষ ছাত্রদের, কেন ইউনিট সরকার বা অন্যরা রিফর্মের মধ্যে আছে, কিন্তু বিচার একটা বড় একটা ইস্যু রয়েছে। রাষ্ট্রের অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো আসলে জরুরি ভিত্তিতে অ্যাডভান্স না হলে আমাদের জন্য ক্ষতিকর কিছু আসবে আর কি। আজকেও তো আইন উপদেষ্টা বলেছেন যে যদি এবং বলেছেন যে রাজনৈতিক ঐক্যমত, রাজনৈতিক সংস্কারগুলো আসলে সবার ঐক্যমতের ভিত্তিতে হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে বলেছেন যে যদি ভারত আপনার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত না দেয়, সেটি প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে। যদি সেটি না করে, সেটি আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে তাকে ফেরত নিয়ে আসা হবে। প্রতিদিন এটি নিয়ে কথাবার্তা চলছে। আপনি যেটি বলছেন যে আলোচনার মধ্যে কম দেখছেন আপনি বিচার, আমার কাছে মানে খুবই কম দেখেছি। যেখানে আপনি 2009 সাল থেকে আজকে পর্যন্ত কত শত শত হাজার হাজার গুম হয়েছে, শুধু একদিকে না। আমি তো বিএনপির লোকজনকে কোশ্চেন করা উচিত। ইলিয়াস আলী গুম হইলো, ওনার ব্যাপারে কি বিচার চাচ্ছে এখন? আমরা আরও শুনেছি কাউন্সিলর কি আলম ছিল, আমাদের অনেক শত শত হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, বিডিআররা সাক্ষী আমাদের বিডিআর হত্যাকাণ্ডে। সেগুলোর বিচারে কি কেউ দাবি করেছি? এই মানুষগুলোর আসলে তো চাওয়া আছে, রাষ্ট্রটাকে কেমন চাইছে, একটা বিচার ব্যবস্থা ঠিক থাকা রাষ্ট্র চেয়েছি। তাহলে আপনারা এটা না বাদ দিয়ে সকাল বিকাল, আমার একজন ছোট ভাই বলতেছিল আসতে আসতে যে আওয়ামী লীগ সকাল বিকাল বলতো উন্নয়ন উন্নয়ন, আর আমাদের একজন বড় দলের এখন নেতারা বলতেছে নির্বাচন নির্বাচন। তো এটা যদি হয়ে থাকে তাহলে মোটো না, নির্বাচন ডেফিনেটলি হইতে হবে। আমরা নির্বাচনের বিরোধী কেন করব? নির্বাচন বাংলাদেশ থাকতেই হবে। বিএনপি তো একই কথা বলছে, তারা তো বলছি না তা তো না। আমাদের পার্থক্য জায়গাটা আমরা বলছি গণপরিষদ নির্বাচন, পার্থক্যর একটা জায়গায় এই যে ওনারা কমিশন করেছেন যেগুলো রিফর্ম করছে গভর্নমেন্ট, সেগুলো যদি প্রস্তাবনায় থেকে যায় তাহলে আসলে কষ্টটা নষ্ট এবং রক্তগুলো বৃথা। তাহলে এই যে প্রস্তাবনা তৈরি হইলো, আমরা বলতেছি গণপরিষদ নির্বাচন হওয়ার মাধ্যমে একবার নির্বাচনে ওনারা প্রথমে ডিবেট করবে এই সংবিধানে যেগুলো আমার সংস্কার আসলো, সেই সংস্কারগুলোর উপর ডিবেট করে তারা এটাকে পার করে এই বেসমেন্ট করে তারা পরবর্তী পার্লামেন্টে এই ব্যক্তিরাই সাথে সাথে পার্লামেন্টে চলে যেতে হতে পারে। বিএনপির লোকজন সবাই আসলো, বাট আমাদের নির্বাচনটা গণপরিষদ যেটা অ্যাকনলেজ করবে এই সরকার লেজিটিমেসি তো নাই। আসলে কি লেজিটিমেসি? এই সরকার একটা অর্ডিন্যান্স যেখানে বাতিল হয়ে যেতে পারে, এই সরকারকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, তাহলে এই সরকারের পুরো ভুল রিফর্ম জিনিসটাকে আউট করে দেওয়া যেতে পারে। তাহলে আপনি এই কোশ্চেনটা থেকে পুরো গভর্নমেন্টটাকে লেজিটিমেসি শেষ করে দিচ্ছেন। জি, ডাক্তার জাহিদুর রহমান, এই সরকারের লেজিটিমেসি নিয়ে বলছিলেন। না, সেটা কি আসলে সম্ভব? না, এটা সঠিক কথা না। মানে এই সব মানে একটা গণপরিষদ তৈরি করা কারো দাবি হতে পারে, নতুন সংবিধান কারো দাবি হতে পারে, কিন্তু এই বক্তব্যটা কোত্থেকে আসে আমরা তাও জানি। দেয়ার আর সাম পাবলিক ইন্টেলেকচুয়ালস, তারা এই কথাটা ভুল বলেন। আমাদের সংবিধানের আর্টিকেল 106 আছে, যেটা অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে আপিল বিভাগের কাছে রেফারেন্স পাঠাতে পারেন, এবং শেখ হাসিনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যখন ছিলেন সেই রেফারেন্সে তারা এই সরকারকে বৈধতা দিয়ে গেছেন। এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। আজকে আমরা এগুলো বলি বলেই ইন্ডিয়াও এগুলো বলছে সমানে, ডক্টর ইউনূস সরকারকে অবৈধ সরকার বলছে, সমানে বলছে। আমরা বলছি যেহেতু এটি বলা হয়, এটির বলার পেছনে কোনো কারণ ওই যে এটা বলে আপনি কনস্টিটিউশন বাতিল করতে চাইতে পারেন, কিন্তু আপনি কনস্টিটিউশন বাতিল করার ক্ষেত্রে, নতুন কনস্টিটিউশন লেখার ক্ষেত্রে যুক্তি হিসাবে আনছেন যে এই সংবিধানের অধীনে আমরা যদি থাকি তাহলে আমরা তো অবৈধ সরকার, এবং কোনো একদিন শেখ হাসিনা যদি আসে তখন আমাদের মহাবিপদ হয়ে যাবে, আমাদের যেহেতু বৈধতা ছিল না। সমানে বলেছে, রিপিটেডলি বলেছে। আমি তো তার পাল্টা একটা কথা বলতাম, আপনি নতুন সংবিধান যদি লিখে দেন যে এই মুভমেন্টে সবার ফরএভার আপনি তাদেরকে দায় মুক্তি দিচ্ছেন, তাদেরকে কেউ কোনোদিন কিছু করতে পারবে না, শেখ হাসিনা আসলে থেকে তারপরও বাঁচা যাবে। সো আমি একটা চালাকি দেখি, চালাকিটার প্রয়োজন নাই। বাংলাদেশে একটা নতুন সংবিধান আমরা পুরোপুরি লিখব, এই দাবি হতে পারে, প্লেন অ্যান্ড সিম্পল। আমাদের এই কনস্টিটিউশন 15th অ্যামেন্ডমেন্টের পর এটা কিছুই ছিল না, যদি 15th অ্যামেন্ডমেন্টের সবচেয়ে খারাপ অংশগুলো অলরেডি কোর্টের রায়ে বাতিল হয়ে গেছে, এবং সেই আমাদের ফাঁসি হওয়ার 7A ওটাও বাতিল হয়েছে। এখন সংবিধান মতে আর আপনি ওইটা চেঞ্জ জোর করার জন্য আপনার ফাঁসি হবে না। এই হচ্ছে চালাকির জায়গাটা, দরকার নেই। প্রত্যেকে তার ক্লিয়ার ইডিওলজিক্যাল মানে তার পজিশন যদি বলে যে আমি একটা নতুন সংবিধান চাই, এই কারণে আমরা নতুন করে লিখতে চাই, নতুন 53 বছর হয়ে গেছে, আমরা মনে করি এটা ঠিকঠাক মতো পারপাস সার্ভ করতে পারছে না, এটার অ্যামেন্ডমেন্ট করে ঠিকঠাক করা যাবে বলে আমি মনে করি না। যদি আমি দেখিয়ে দিতে পারি যে চেঞ্জ প্রয়োজন হয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই সেটা সম্ভব। এবং এর মধ্যে রাজনীতি আছে, 72-এর এটা মুজিববাদী সংবিধান, এই ধরনের আলাপানা হচ্ছে, এগুলো প্রত্যেকটা পলিটিক্স। এই মুজিববাদী সংবিধান সো কল্ড পুরোপুরি পাল্টে ফেলা যাবে। এই যেসব
প্রস্তাবনা দেয়া হয়েছে, আপনি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারেন, ভেরি মাচ পসিবল, এটা নিয়ে আমি বলছি। আর কয়েকটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই। একটু মতামত জানছি আপনি যেটা বলছিলেন। জি, ডক্টর আতিক মুজাহিদ। আমি ওনার কথার সাথে একটু হালকা করে ডিসএগ্রি করি। উনি বলতেছে যে এটা একটা চিপ পলিটিক্স আর কি। আমি তো আজকে দেখলাম এটা একটা মতামত ছিল, ওবায়দুল হাসান নেতৃত্বে এটা একটা মতামত ছিল যেটা হতে পারে বৈধতার ক্ষেত্রে। আচ্ছা, আমাদের তো আরও এর আগেও তো এরকম ঘটনা ঘটেছিল, আমাদের যেটা শাহাবুদ্দিন সাহেবের সময় ঘটনা ঘটেছিল, সেটাকে পরবর্তীতে ইন্ট্রিম গভর্নমেন্টের কনসেপ্টটা তো বাংলাদেশে কোথাও এখন পর্যন্ত এইভাবে এস্টাবলিশ না, তাহলে 3 মাস না তত্ত্বাবধায়ক সরকার, তাহলে ইন্ট্রিম গভর্নমেন্টের ফুল লেজিটিমেসি যেটা বলতেছেন, এখন প্রোক্লেমেশন হয় না, ডিক্লারেশন হয় না, কিছুই হয় না। তাহলে আমরা যেটা বারবার ছাত্ররা বলার চেষ্টা করতেছে যে এটা যদি রিফর্ম যদি করতে চাই, এই রিফর্ম করা আপনারা বলছেন ম্যান্ডেট নাই এক গ্রুপ, আবার ওনারা বলতেছেন যে এখানে অ্যামেন্ডমেন্ট করা সম্ভব। অ্যামেন্ডমেন্ট তো প্রতিবারে অ্যামেন্ডমেন্ট করে বাতিল করে, অ্যামেন্ডমেন্ট করে বাতিল করে। তাহলে আমরা যেটা ছিলাম গণপরিষদ করে যদি ভোটিংয়ের মাধ্যমে করা, সেটা পার্মানেন্ট হবে। তাহলে কনস্টিটিউশনটা যেন তেন অজ্ঞায়ে মানুষজনের যে আকাঙ্ক্ষা, কারণ কনস্টিটিউশনের ডেফিনেশন অনুযায়ী হলো যে মানুষের উইল এবং আকাঙ্ক্ষাটাকে রিফ্লেক্ট করতে হবে। উনি বলতেছে মুজিববাদ আসলে কি মানুষের ওই কথাগুলোকে রিফ্লেক্ট করে? এক্সিস্টিং যেটা আছে কিছু কিছু অধিকার হয়তো দেয় আমাদের কনস্টিটিউশন, আসলে কি এটা আমার কথা বলে এই কনস্টিটিউশন? এটা কি রিফ্লেক্ট করতে জনগণের উইল? সেই জন্যই তো সংস্কার হচ্ছে, তো সংস্কার হচ্ছে, অনেকগুলো প্রস্তাব আসছে, এগুলো তো বাস্তবায়নের পথে। অ্যামেন্ডমেন্টের কথা বলতেছে, তো অ্যামেন্ডমেন্ট তো অনেকবার হয়েছে আমাদের 16-17 আবার আসবে অ্যামেন্ডমেন্ট করবে, অ্যামেন্ডমেন্ট করতে করতে কিছুই থাকতেছে না, মানে এটাকে একটা নিজস্বতাই হারিয়ে গেছে। এটা যে মূল একটা স্টেক, সেটা অন্যরকম, মানে জোড়াতালি হইতে 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 মানে বিশাল জামা হয়ে গেছে। নতুন করে লেখা ছাড়া বিকল্প দেখছি না। আইটা নতুন করে লিখতে হবে, রিফর্ম করতে হবে। রিফর্ম হচ্ছে তো এখন। রিফর্মটাকে আপনি লেজিটিমেসি করার জন্য আপনি গণপরিষদ ছাড়া আপনি করতে পারবেন কেমনে? আদালতের মাধ্যমে যেভাবে ধরেন স্যার যেটি বলছিলেন, আদালত হচ্ছে এটাকে রক্ষা করার জন্য, পাস হয় পার্লামেন্ট, এটা একটা ভুল কনসেপ্ট আছে আমাদের। আদালত কখনো সংবিধান কি ব্যাখ্যা দিতে পারে, সেটা ইট শুড বি দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট হতে গেলে কিভাবে গণপরিষদ ছাড়া এটাকে ওইভাবে কাজ করা? আমি একটু ডিসএগ্রি করি। ধরুন একটা পার্লামেন্ট তৈরি হলো, মানে আমাদের এখন কি গণপরিষদ কিভাবে হবে? গণপরিষদ আমরা তো বলেছি গণপরিষদ একই সাথে হবে, যেমন এই রিফর্মগুলো যেগুলো 70 এর নির্বাচন যেগুলো প্রস্তাবনা হয়েছে 70 সালের, মানে ওনারা প্রস্তাবনা হয়েছে এক্স্যাক্টলি সেম মডেলই প্রস্তাবনাগুলো যতগুলো আমাদের কমিশন হয়েছে, সব প্রস্তাবনাগুলো সংসদে প্রথম নির্বাচনের পরে তারা ডিবেট করে এটাকে রিসাবল করে, যখন পাস হয়ে যাবে সেটার উপর ভিত্তি করে তারা আইনসভাতে ঢুকে যাবে, সেখান থেকে তারা কন্টিনিউ করবে। ওইটাকে তখন সংবিধান তখন ব্যাখ্যা দিবে আমাদের সুপ্রিম কোর্ট। বাট এখন যেটা ব্যাখ্যা দিচ্ছে, এটা তো আসলে তো একটা ব্যাখ্যা বা একটা তাদের ওপিনিয়ন দেওয়া ছিল। আমি আজকে পড়েছি এটা ওপিনিয়ন ছিল, এটাকে যে অ্যাটাচমেন্ট করলে যে খুব বেশি হবে সেটা আসলে জি ডক্টর জাহিদ। দুটো ব্যাপার, সেটা হলো ধরুন এই যে কনস্টিটিউশন কি হতে পারে, গণপরিষদ একটা অপশন বা 70 বোথ, মানে গণপরিষদ এবং একটা রেগুলার সংসদ দুটোই ছিল। সো আবারও বলছি এগুলো প্রত্যেকটা দাবি হতে পারে, আমরা এগুলো বৈধ অবৈধের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমি এভাবে চাই, এটা করলে ভালো হবে। কারণ একটা সংবিধান যখন গণপরিষদ হয়, আপনি ডিবেট বেশি করতে পারেন, নানা রকম দিক থেকে সময় নিয়ে করতে পারেন, সেটা হলো সুবিধার জায়গা। আরেকটা অপশন হচ্ছে, আবারও বলছি কোনোটাতেই নতুন সংবিধান এখানে আপত্তি নাই, কিন্তু যে যুক্তিগুলো দেয়া হচ্ছে এগুলো ভুল, আমার আর্গুমেন্ট হচ্ছে ওটা না। কিন্তু এখন কি হতে পারে, যেমন ধরুন সংবিধান সংশোধন নিয়ে প্রধান উপদেষ্টা নতুন ঐক্যমত্য কমিশন বসেছে, ধরে নিলাম যে এগুলো নিয়ে বসলো সবাই মিলে বিএনপি সহ সবাই মিলে বসে তারা ডিসাইড করলো। প্রথম কথা হচ্ছে আমরা নিশ্চিত থাকতে পারি ইভেন গণপরিষদ হলেও সবগুলো শেষ পর্যন্ত অ্যাগ্রিড হবে না, তাই তো? ঐক্যমত্য কমিশন হতে অবস্থা এখানকার মতো অবস্থা, এখানে যারা যতগুলো হবে মানে জাতির সামনে তারা সাইন করবেন বিএনপি সহ, যে আমরা একমত হয়েছি, আমরা এই চেঞ্জগুলো কনস্টিটিউশনে আনবো। নির্বাচন হলো, যেহেতু আওয়ামী লীগ ছাড়া সবাই আমরা একমত হলাম, সুতরাং তাত্ত্বিকভাবে বলছি বিদ্যমান কনস্টিটিউশন অনুযায়ী 2/3 মেজরিটি বিএনপি যদি নাও হয়, অন্যরাও তো এই পরিবর্তনগুলো চাইছে, সুতরাং অন্যরা মিলে 2/3 মেজরিটি। আপনাদের নিশ্চয়ই মনে আছে দ্বাদশ সংশোধনী, যেখানে আমরা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় ফিরে আসলাম, সেখানে বিএনপি ক্ষমতা ছিল, বিএনপির তো 2/3 মেজরিটি ছিল না, আওয়ামী লীগও যেহেতু চেয়েছে, দুজন একসাথে সেটা পাস করে নিয়ে এসছে। ঠিক একইভাবেই এখন পরবর্তী সংসদে যে পরিবর্তনগুলো হবে, যে অ্যামেন্ডমেন্টটা হবে, সেই অ্যামেন্ডমেন্টে ওগুলো ইনক্লুড করে পাস করে ফেলা যাবে। এখন যে ঐক্যমতের বাস্তবতা দেখছেন, ভবিষ্যৎ কি দেখছেন সংস্কারের? আমি খারাপ দেখছি এবং আমি এটার জন্য কার কি হয়েছে সেটা বলবো না। আমরা খুবই ফান্ডামেন্টাল এবং গ্রস জায়গায় কতগুলো ডিবেট তৈরি করে এবং কতগুলো ইমপ্র্যাকটিক্যাল, আমি বলেই ফেললাম শব্দটা, ইমপ্র্যাকটিক্যাল এক্সপেকটেশন তৈরি করে একটা প্রবলেম তৈরি করে ফেলেছি। এখন মানে স্পেসিফিক করবেন, যেমন ধরি আমরা যেসব প্রস্তাবনা আসলো, আপনি আসলে কি চেয়েছি আমরা কি সংবিধানটাকে ওয়ার্কেবল করতে চেয়েছি? আমার কাছে মনে হয় যে আমরা তো বাংলাদেশে পলিটিক্যাল স্ফিয়ারে যারা আছে তারা মিলেই কাজ করবে। আমি চাই আমার একটা সংবিধান, সেটা নিশ্চিতভাবে কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার। ইভেন 15th অ্যামেন্ডমেন্টের যে অংশগুলো বাতিল হয়েছে, তারপর আর্টিকেল 70, এটা তো একটা অ্যামেন্ডমেন্ট হওয়া জরুরি, সিরিয়াসলি মনে করি। আর্টিকেল 116
লোয়ার জুডিশিয়ারি পুরোপুরি সুপ্রিম কোর্টের অধীনে দেওয়া উচিত। এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলেছি। আমাদের লোকাল গভর্নমেন্ট বা এখন যে প্রস্তাবনা হয়েছে, ঘটনা আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাকে কনস্টিটিউশন কমিশন ডেকেছিল, রিফর্ম কমিশন, ওখানে আমি অনেকগুলো আমার ব্যক্তিগত অপিনিয়ন দিয়েছি, এর মধ্যে অনেকগুলোই ম্যাচ করেছে। যেমন ধরুন একটা কনস্টিটিউশনাল কাউন্সিল, আমাদের গুরুত্বপূর্ণ যে পদগুলোতে নিয়োগ আছে এগুলো এক্সক্লুসিভলি শুধু প্রধানমন্ত্রী যা চাচ্ছেন তাই হচ্ছে, আর শুধু প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রী ছাড়া সবই প্রেসিডেন্টের হাতে, এভাবে না। একটা কাউন্সিল তৈরি হবে, তারা ওখানে অনেকেই থাকবেন, আমি ফরমেশনে যাচ্ছি না। এরকম অনেক কিছু নিয়ে তো আসলেই কাজ করার আছে। সো আমরা যদি এই জিনিসগুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে পারি, এবং শতভাগ ওভাবেই হবে, নট নেসেসারিলি, কিন্তু ওই ঐক্যমতের জায়গাটা যদি আমরা ফিক্স আপ করতে পারি, তাহলে যদি অ্যামেন্ডমেন্ট করে আমরা একটা কনস্টিটিউশন আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, অ্যাটলিস্ট এখনকার মতো ওয়ার্কেবল করে নিতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? এখন আমরা যদি এমন জায়গায় চলে যাই যে আমাকে ওটাই করতে হবে, তার মানে খেয়াল করুন আমি ইউটিলিটির আলাপ করছি। আপনি কি জুলাই ঘোষণাপত্রের কথা বলছেন? না না না, কনস্টিটিউশনের কথাই বলছি। আপনি আসলে কনস্টিটিউশন ইউটিলিটি এনশিওর করা কি আমার উদ্দেশ্য? আমি কনস্টিটিউশনে প্রায় একটা কথা বলতাম দেং জিয়াওপিংকে কোট করে, যে বিড়াল সাদা না কালো ইম্পর্টেন্ট না, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা দ্যাটস ইম্পর্টেন্ট। উনি ওনার অর্থনৈতিক সিস্টেম যখন পাল্টে ফেললেন, বলা হচ্ছে তুমি তো ক্যাপিটালিজমে চলে গেছো, তখন উনি এই উক্তিটা ব্যবহার করেছিলেন। তো সংবিধান আমি রিরাইট করব না অ্যামেন্ড করব, তার চাইতে জরুরি হচ্ছে কনস্টিটিউশনটা আমার ফাংশনাল হলো কিনা, ওয়ার্কেবল হলো কিনা, যে ফ্ল ছিল সেটা থেকে বেরিয়ে আসতে পারলাম কিনা। সেটা যদি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হতে পারে নেক্সট পার্লামেন্টে উইথ দ্য কনসেনসাস অফ অল দ্য পার্টিজ, সমস্যা কোথায়? জি, ডক্টর আতিক মুজাহিদ, আবারও বলছি, এটাও আমি করতেই হবে তা বলছি না। সবাই মিলে যদি একমত হয়, ওনারা যেটা চাইছেন যে না গণপরিষদ হবে, তাতেও সমস্যা নেই, কিন্তু এই যে এটাই হতে হবে, এটাই হতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটাই হতে হবে এরকম না। বিষয়টা হচ্ছে যে আসলে এই স্পিড যে মেইন আমরা বলেছি যে আমাদের যে দফায় ছিল, এটা আন্দোলনটা আসলে সবসময় একটু বাইপাস করা হয়। এক দফাটা ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আচ্ছা, কেন ওই জিনিসটা বলতে যাচ্ছি? উনি বলতেছেন যে এই এগ্রিমেন্টটা তো 90 সালে হয়েছিল, যে আমরা এই করব, 3টে এগ্রিমেন্ট ছিল সর্বদলীয়। আদতে হয়েছিল? বাস্তবতা হয়নি তো। আমাদের 70-ও তো ইলেকশনের আগে মানুষ বলছে এই করবে, নতুন একটা সিস্টেম হবে, আসলে কি পাইছে সেটা? এখন আমরা কিভাবে বিশ্বাস করব যে আবার বিএনপি এসে, ওনারা বলছে বিএনপি লিড সবাই হবে, কেন এখনই তারা কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, বিভিন্ন জনকে খোঁচাখুচি শুরু করে দিয়েছে। আমরা এই খোঁচাখুচিতে কারো লাভ হবে না তো, রাষ্ট্র সবাই ক্ষতিগ্রস্ত হব। তার একটা উদাহরণ দিলেই বুঝবেন যে আমরা সিলেট বারেই দেখলাম, খোঁচাখুচি করতে করতে আওয়ামী লীগ আবার ফ্যাসিস্টরা সিলেট বারে জয়লাভ করছে এই পতনের পরে। হাউ কাম? তাহলে আমাদের এন্টি ফ্যাসিস্ট যারা ছিলাম তাদের তো ইউনাইটেড থাকা দরকার ছিল, এবং এটা হবে না, কারণ সবাই অলরেডি 71 ন্যারেটিভ নিয়ে আসছি, কেউ বা আরেকটা ন্যারেটিভ নিয়ে আসছি, কেউ বা মাস্টার মাইন্ডের ন্যারেটিভ নিয়ে আসতেছি। এখন যে জন্য আমার ছাত্র জনতা এবং সবাই মনে করে নিউ সেটেলমেন্ট যেটা হচ্ছে, সেটাকে আসলেই কমিটমেন্ট যেটা বলতেছে, ন্যাশনাল কমিটমেন্ট দিল এক জায়গায় তারেক রহমান, কই এখন পর্যন্ত দিল না বলতাম। উনি যে বলতেছে, আমি একমত ধরলাম যে ন্যাশনাল যে কাউন্সিল হলো, সেই কাউন্সিলে সবাই মিলে এগ্রিমেন্ট অ্যাটলিস্ট করলো। ওনারা তো জেলা প্রক্লেমেশন বলছে আসবো না, ছাত্রদের এখানে যাবো না, অসহযোগিতা করবো অনেক জায়গায়। তা আমরা তো দেখতেছি ডিসইউনিটিটা। তাই কেমনে আমরা আশ্বস্ত হব যে ওনারা যদি ইলেকশনে চলেই যায়, তাহলে এই জিনিসটা কি সেটেলমেন্ট হবে? তো না হলে তো আমরা আগে সিস্টেমে পাইলাম, তাহলে আসলে আন্দোলন করার লাভটা কি? আমাদের মানুষ যে কোশ্চেনটা করে, তাহলে কি লাভ হলো ভাই? ওকে, জি, একটা বিরতিতে যাচ্ছি দর্শক। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতি। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ন্যূনতম সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার জাহিদুর রহমান, ডক্টর আতিক মুজাহিদ। ডাক্তার জাহিদুর রহমান, আমি একটু ঐক্য নিয়ে কথা বলতে চাই। ধরেন আমাদের ঐক্যে ফাটলটা ধরছে কেন? মানে ধরেন আমি কয়েকটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের এটি নিয়ে অনেক কথাবার্তায় আসলো, ডেডলাইন আসলো, আলটিমেটলি এখনও এটা পেন্ডিং, এবং লাস্ট প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে একটি ঐক্যমতের আশা তিনি করছেন, ফেব্রুয়ারি নেক্সট মান্থ। এই জায়গায় আসলে কি দেখছেন? ঐক্যে ফাটল বলতে আমরা কি বুঝবো সেটা একটু বোঝা দরকার। আমরা একটা ফাটল দেখছেন কিনা আসছে, হ্যাঁ ফাটল দেখছি, কিন্তু আমরা আবার অনেকে ফাটল না এমন জিনিসকে ফাটল মনে করছি। যেমন ধরুন একটা গণতান্ত্রিক সমাজে নানা রকম রাজনৈতিক দল আছে, ওনাদের যেটা এখনো দল হননি, কিন্তু ওনাদের একটা দল হবে এটা ওনারা অলরেডি ঘোষণা দিয়েছেন, সম্মিলিতভাবে ওনারা হচ্ছেন না, ওনাদের অংশ গিয়ে দল তৈরি করছেন। সো দলের মধ্যে আদর্শগত কর্মসূচিগত ডিফারেন্স আছে, বিভিন্ন জিনিসকে দেখার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্স আছে। সো আমরা তর্ক বিতর্ক কিন্তু করব, মানে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচুর তর্ক বিতর্ক শোরগোল হবে, এটা মানে কিন্তু ঐক্য ফাটল না। আমরা অনেকে এটাকেও ঐক্য ফাটল বলে মনে করি। আমরা সবাই একরকম ভাবে চিন্তা করব, যেহেতু এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা বিরোধীরা সবাই শেখ হাসিনা বিরোধী, আমরা অ্যাট এনি কস্ট শেখ হাসিনার পতন চাই। এই প্রসঙ্গে একটা জিনিস একটু যোগ করি, আমি আসবো এই জায়গায়। সেটা হচ্ছে এক দফার মধ্যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আর ফিরে না আসে সেই ঘোষণা ছিল, এটা ছিল। কিন্তু
আমার একটা ডিফারেন্ট টেক আছে, কারণ আমি একটা কারণে এটা দাবি করি, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আমি অন্তত 13 বছরের অ্যাক্টিভিজমের আমার ব্যক্তিগত হিস্ট্রি আছে। 11 সালে যখন সংবিধান সংশোধন করলো, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলো, আমি তখন থেকে বুঝতে পারছিলাম আওয়ামী লীগ কী করতে যাচ্ছে। সো আমি এই জার্নিটার মধ্যে দেখেছি মানুষের মধ্যে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কি। এক দফার মধ্যে যদি শুধু শেখ হাসিনার পতন থাকতো, তারপরও মানুষ ঘরে ফিরে যেত বলে আমি মনে করি না। যদি এটা থাকতো এক দফা মানে শেখ হাসিনার পতন এবং আগামী 5 বছরের জন্য সামরিক শাসন, আমি তারপরও মনে করি মানুষ রাস্তায় থাকতো এবং শেখ হাসিনার পতন নিয়ে বাড়ি যেত। তো শেখ হাসিনার পতনটাই আসলে এক দফা ছিল, আমি বিশ্বাস করি। এখন ওটার পর যেটা হলো আমাদের এই ডিভাইডেশন, কিন্তু আমি ঐক্য ফাটল দেখছি, এটা অ্যালার্মিং। এখন কোন জায়গাগুলোকে আমি ফাটল বলে মনে করছি, এটা কি ধরেন মানে এটার এই যে ফাটল ধরেন আমরা কিছু কিছু জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি না, সেটা কি কোনো রকম মানে কি কারণে এই জায়গাটা এক হওয়া যাচ্ছে না? ধরেন আমি জুলাই ঘোষণাপত্রের কথাই বলি, যেটি একটা বড় অংশই বলছে যে এটা খুব লজিক্যাল হওয়া উচিত, সবাই বলছে এটা হওয়া উচিত, তারপরেও আসলে এটা হচ্ছে না। বারবার এটা কিন্তু ইনফ্যাক্ট উপসর্গ, এটা রোগ না, এটা উপসর্গ। রাষ্ট্রপতি চুপ্পুকে সরাবো কি সরাবো না, এটাও উপসর্গ। এগুলো প্রত্যেকটা কিন্তু উপসর্গ, এগুলো কোনোটা রোগ না। রোগ ছাড়া আমরা উপসর্গ নিয়ে কি বেশি না। এখন এই উপসর্গটা কেন, আমি একদম স্পষ্টভাবে যেটা দেখছি, রোগ হচ্ছে নাম তুলে যদি বলি বিএনপি সাথে এই পলিটিক্যাল স্ফিয়ারে থাকা স্টুডেন্টদের দুটো সংগঠন বা আন্দোলনকারীদের এভাবে বলবো, কারণ নাগরিক কমিটি আমি যতদূর জানি স্টুডেন্টদের চাইতে যারা অলরেডি একটু ইয়াং প্রফেশনালস তাদের সংগঠন। সো নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটা বিএনপির সাথে একটা বেশ বড় অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে। সামহাও বিএনপি মনে করছে, তারা এই কথাগুলো কিন্তু স্পেল আউট করেছে, তারা এগুলো লোকায় নিয়ে আর এখন আকার ইঙ্গিতে বলছে না, তাদের নির্বাচন ঠিকঠাক মতো হবে কিনা, -2 হবে কিনা, আবার একটা 1-11 আসছে কিনা, এই ধরনের আশঙ্কা তারা প্রকাশ করেছে বা বোধ করেছেন। তারা নির্বাচনটা এই কারণেই তাদের হিসেবে দ্রুত চাইছেন। আবার তাদের দিক থেকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার সাথে বেশ কিছু ক্ষেত্রে জামায়াত বা আরও 2-1টা পলিটিক্যাল পার্টি আছে, তারা অ্যালাইন্ড হয়ে বলছেন, আমি বলছি না তাদের মধ্যে কোনো আতাত আছে, কোনো যোগসাজশ আছে, কিন্তু তাদের বক্তব্যগুলো এভাবে প্রেজেন্টেড হচ্ছে যে তারা এটাকে এভাবে দেখতে চাইছেন না, তারা এটা সংস্কার বিচার, যেমন এই যে বিচার চাওয়ার কথা বলছেন, বিচার চাইতে হবে কেন? শেখ হাসিনার বাংলাদেশ নাকি? মানে খালি বিচার চাইতাম না আমরা ওই সময়, আমরা বিচার শেখ হাসিনার কাছে চাইতাম, মানে প্রধানমন্ত্রী বিচার চাই, প্রধানমন্ত্রী যদিও বিচার ব্যবস্থার কিছুই না কিন্তু তার কাছে চাইতাম। এই বাংলাদেশে বিচার চাওয়া একটা কথা ছিল না এই বাংলাদেশে, আমিও মনে করি। ডক্টর আতিক মজুমদার বিচার নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করছিলেন যে আলোচনার মধ্যে বিচার নাই, বিচারের প্রক্রিয়া থাকতে হবে না, বিচার প্রক্রিয়া খুব চমৎকারভাবে চলছে। আমি এখন যদি বলি যে চিফ প্রসিকিউটর জনাব তাজুল এই বছরের মধ্যে বিচার হয়ে যাবে, এরকম তো স্পষ্টভাবেই বলেছেন, এবং আমরা রিলাই করতে চাই যিনি আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগে বিচার সম্ভব। আইন উপদেষ্টা আছেন, অ্যাটর্নি জেনারেল যিনি আছেন, প্রসিকিউটর আছেন, এভরিথিং ইজ গোয়িং ফাইন। তো প্রতিদিন বিচার বলে শাউট করে, এটা তো আবারও বলছি এটা একটা ফেইল্ড স্টেটের লক্ষণ, মানে বিচার কাজ করছে না, সো ইউ হ্যাভ টু শাউট এভরি ডে। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হতো প্রতিদিন শাউট করতাম, সো আমার কাছে এটা খুব বেশি রিলেভেন্ট বা জরুরি মনে হয় না। তো যেটা বলছিলাম, এই দুপক্ষের মধ্যে এই কোর অবিশ্বাসটা, এটা না ভাঙলে আমরা আসলে আরো এরকম অনেকগুলো উপসর্গ। অনেক ধন্যবাদ। এই যে অবিশ্বাসের জায়গাটা কেন, আপনি একটু আগে বলছিলেন যে ধরেন এখন যে সংস্কারগুলো হতে যাচ্ছে বা প্রস্তাবগুলো আসছে, গ্যারান্টি কি বা আশ্বস্ত হওয়ার কারণ কি যে বিএনপি এসে আসলে এগুলো করবে, যে কারণে গণপরিষদ লাগবেই? হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে ওনারাও বলে সংস্কার চায়, আমি থাকলে বিএনপি ভাইরা থাকলে খুব ভালো হতো। আসলে ওনারা যারা যে মিনিমাম সংস্কার, এটা আমরা শুনতে চাই। ওনাদের সাথে তো ওনাদের 31 দফা 19 দফা গভর্নমেন্ট স্টার্ট করেছে, তাহলে তাদের বিরোধিতা করার কোনো অপশন দেখি না। আচ্ছা, আমি তার আগে একটু ওনার পয়েন্টটা শেষ করেছি, কেন আসলে বিচারের চাওয়াটা দাবিটা বলতেছি। এই বিচারের সাথে মূলত আওয়ামী লীগের রিলেভেন্টাইজেশন হওয়া জরুরি কিনা। এখন সবাই বলতেছে যে আওয়ামী লীগ পলিটিক্সে আসুক উইদাউট বিচার, এটাই তো আমার কোশ্চেন। কেন বিচারের কথা বলতেছি? কারণ আওয়ামী লীগ লিডাররা সারা দেশেই তারা হত্যা করেছে, শুধুমাত্র শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনালে দিল, বাকি যারা অন্য জায়গায় যেগুলো হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, লোকাল যেগুলো ক্রিমিনাল অ্যাক্ট, সেগুলোর বিচার কি হয়েছে? বিডিআর বিদ্রোহ কমিশন থেকে কি হলো, শেষ করা হলো, আবার নতুন করে ফোর্স করে আনা হলো। কেন মাহিন সরকারকে মাঠে নামতে হলো? কেন বিএনপি নামলো না যে এখানে একটা বাংলাদেশের সেনাদেরকে হত্যা করা হয়েছে 57 জন পরিকল্পিতভাবে এক্সটার্নালি? তাহলে তারা কি, আমরা যদি বলতেই পারি, আমরা তো এরকমও শুনি যে কিছু কিছু বড় বড় দল অনেক নতুন এম্বাসিতে আবার একটু জানতে চাই, সেটা হলো বাংলাদেশে অতীতে যেসব ধরেন সাগররুনি হত্যাকাণ্ডের বিচার, দুনিয়ার সব বাংলাদেশে যেসব হয় নাই সব বিচারে তত্ত্বাবধায়ক সরকার শেষ করে নির্বাচন দিতে হবে না? সেটা হলে আপনার সব শেষ করতে হবে। আপনি তো যখন বিডিআর বিদ্রোহ এত বড় একটা বিডিআর ম্যাসাকার, আমি এভাবে বলি বিদ্রোহ না,
এত বড় একটা বিচারও এই সরকারকে শেষ করতে হবে নির্বাচনের সাথে, এটা কি আপনি ট্যাগ শেষ করা না, শেষ করা না, অ্যাটলিস্ট আপনার কমিশনে আউট হয়ে গেছে এবং অনেকে যে তদন্তটাই সেটাকে নতুন করে করা হচ্ছে না। কমিশন তৈরি হয়েছে না, কমিশন তৈরি এখন হয়েছে, না, না, ওটা ওর কাজ করবে, খুবই ক্যাপেবল একজন মানুষকে দেয়া হয়েছে। এখন হয়েছে সেটা তো বাতিল করার পর আন্দোলনের পর আসলে আপনি বলতেছেন যদি হয়তো রেগুলারলি হইতো তাহলে তো আমরা করতাম না। আজকে আমি শিক্ষা সচিবের বাসায় গিয়ে যদি অফিসে ঢুকে দেখি যে এখনো বঙ্গবন্ধু ছবি ঝুলায়, ওনারা যদি মনে করেন শান্তিতে আছি, ওনারা যদি আওয়ামী লীগকে বিচার বলতে কি বোঝাচ্ছি যে আওয়ামী লীগ রিলেভেন্ট এজেন্ট করার চেষ্টা করতেছেন আপনারা। ছাত্রদের কথা হলো যার যে ফেসিস্ট রিজিমের ব্যাপারে করলাম সেই ছাত্রদেরকে আপনাদের বাসায় রাখতেছেন, এসএসএফ এর প্রধানের বাসায় থাকতেছে। তারপর আমরা দেখছি আওয়ামী লীগে ওবায়দুল কাদের কাকে পার করে দিল একজন যুবদলের নেতার বাসায় ছিল। তাহলে আমি আপনাকে কিভাবে বিশ্বাস করবো যে আপনি আওয়ামী লীগকে টাইনে নিয়ে এসে আপনি এই বিচারগুলো করবেন কিনা? এটা তো কোনো বিশ্বস্ততার জায়গাটা কেন সংকট হচ্ছে? ওনারা একদিক দিয়ে বলতেছে ইয়েস ছাত্রদের যদি মনে করেন আপনারা কেন ছাত্ররা তো দলই করে নাই, দল করার সাথে সাথে কেউ ক্ষমতায় আসে কেন আপনার -2 আসে? ইস্যুটা হচ্ছে এই জায়গায় আমি বলি যে বিএনপি রাজনীতি এখানে যদি বলতেছে উনি, আমি একটু জাস্ট ওনাদের লাইন দিয়ে বলি, এখানে একটা ওরা ক্রাইসিস ফিল করতেছে, দুইটা ক্রাইসিস। একটা যদি আমি বলি একদিক দিয়ে ওনাদের ক্রাইসিস হচ্ছে ওনাদের বয়ানের জায়গায়, কারণ হচ্ছে বিএনপি রাজনীতির বয়ান ছিল যে তারা অ্যান্টি ইন্ডিয়ান, বাংলাদেশপন্থী, অ্যান্টি ফেসিস্ট, যেটা আমরা বয়ান নিয়ে আসছে। এখন সেখান থেকে সরে গিয়ে ওনারা 71 ওই 72 সংবিধান, ইভেন ইন্ডিয়ার সাথে পুরো সফট হয়ে গেছে, বলতেছে যে ইন্ডিয়া একটা বড় দেশ, আমাদের কাউন্সিং মানে একটু খুব গড়ে টড়ে চলতে হবে, মানে সুরটা নরম। ওনাদের একদম বয়ানের জায়গা থেকেও আপনি যদি দেখেন তাহলে ওনারা এখন পলিটিক্সে নাই। এখন সেকেন্ড হচ্ছে কি ওনাদের প্র্যাকটিক্যাল জায়গাতে যদি বলি, এখন তাহলে কি মানে প্র্যাকটিক্যাল জায়গাতে মুক্তিযুদ্ধ 72 সংবিধান নিয়ে বলবেন না, মানে বলাটার মধ্যে কোনো ওনাদের রাজনীতি যদি বয়ান থাকে, আপনি যে 72 সংবিধান তো বলছে 72 সংবিধান দুইটা পার্ট তো আছে, একটা আইডিওলজিক্যাল পার্ট, একটা স্ট্রাকচারাল পার্ট। আইডিওলজিক্যালি তো পুরোটাই আওয়ামী লীগের দিকে যায় এই ন্যারেটিভটা, বাঙালি ন্যাশনালিজম আওয়ামী লীগে যাবে, বাংলাদেশি ন্যাশনালিজম না। সো আইডিওলজিক্যালি তারা বিএনপির সাথে অ্যালাইন করে না এই সংবিধানটা, এবং স্ট্রাকচারালি এইটা বিএনপির সাথে সমর্থন করে আওয়ামী লীগ, কারণ এটা স্ট্রাকচারালি একটা ফেসিস্ট সিস্টেম। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এই চেঞ্জগুলোর জায়গায় ফেসিস্ট সিস্টেম যেন না ডেভেলপ হয়, সেটার জন্য তো কথা ছিল। সুতরাং বিএনপি জায়গায় বললাম যে তাদের পলিটিক্সের ন্যারেটিভ নাই। সেকেন্ড হচ্ছে তার প্র্যাকটিক্যালি চাঁদাবাজি করছে, 1200 জনকে ফায়ার করে দিয়েছে, কত ওনারা নিজেরা ইন্টারকন্ট্রোলে মারা গিয়েছে কতগুলো, প্রায় 20 জনের অধিক দেখেছি আমরা। সুতরাং ইভেন তারা তরুণদেরকেও অ্যাডভান্স করতেছে না। তো বর্তমান নয়া রাজনীতি যে মাঠ, সেখানে তারা আসলে রিলেভেন্টাইজেশন হচ্ছে না, এই জন্য তারা আওয়ামী লীগকে হাজির করতেছে। আমরা ভয় পাচ্ছি এই জায়গাটাতে যদি আমরা মনে করি যে বিচারটা না হয় আর আওয়ামী লীগকে নিয়ে আসা হয়, পুনর্বাসন করা হয়, তাহলে এই আন্দোলনে আসলে কোনো মূল্য হয় না। আমি একটা লজিক্যাল ফ্ল দেখছি, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আওয়ামী লীগ কি বিভৎস খুন করে গেছে, এটা তো দেখলাম, মানে কি করেছে এর চেয়ে চরম বর্বরতা ইতিহাসে খুব কম হয়েছে, আমাদের এই ভূমিতে তো আশপাশে হয়ই নাই। সো এই আওয়ামী লীগকে যদি বিএনপি রিলেভেন্ট করে তোলে, বিএনপি ডুববে। এখনো যা বলছে বিএনপি ডুবছে, বিএনপি ভারতের প্রো কথা বলছে বা বিএনপি ডুবছে, বিএনপি চাঁদাবাজির অভিযোগ করছে, তারা সব শেষ করে ফেলছে, তাতেও বিএনপি ডুবছে এবং আওয়ামী লীগ ডুবে গেছে। সো আমি এভাবে যদি প্রশ্ন করি, এই রকম পচে যাওয়া দুটো দল আছে একদিকে, আরেকদিকে ওনাদের দল আসছে। সো ওনারা রিফর্ম সহ সবকিছু তাদের ম্যানিফেস্টো বানিয়ে যদি ইলেকশন করেন, তাদের তো দুর্দান্তভাবে জিতে যাওয়া উচিত। তারা একটা এরকম মুভমেন্ট লিড করেছেন, রক্ত দিয়েছেন, সাহস নিয়ে দাঁড়িয়েছেন, এবং আমরা ট্রুলি তাই জীবন হাতে নিয়ে তারা দাঁড়িয়েছিলেন। তো সো সব কিছু তাদের ফেভারে, তারা তো ইলেকশন দিয়ে জিতে যেতে পারেন। বিএনপি যদি এত ডুবেই যায়, বিএনপি ইলেকশন বলছে আর ওনারা ইলেকশন থেকে দূরে থাকছেন, তাদের কথা মতে তারা কিন্তু বিএনপির অবস্থা খুবই খারাপ, তাদের অবস্থা খুবই ভালো। তো তারাই তো অনেক দ্রুত ইলেকশন চাওয়ার কথা, গিয়ে যেসব কাজ এখন হবে না সংস্কারের, সেগুলো তারা ক্ষমতায় গিয়ে করবেন। এই অঙ্কটার মধ্যে সমস্যা কি? না, সেটার সাথে এর আগে একদিন কথা বলেছিলাম যে একটা সিস্টেম থিওরি, ডেভিড স্টোনের সিস্টেম থিওরি আপনি জানেন, যেখানে আছে ইনপুট, এটাকে বলে এনভায়রনমেন্ট, ডিমান্ড, সিস্টেম অ্যান্ড তারপর আউটপুট আসে। এখনকার এনভায়রনমেন্ট আসলে কি দাবি করে? এখনকার এই ডিমান্ডের মধ্যে আরো দুই শ্রেণীর মানুষ আছে, একটা পার্টি আর পিপলসের ডিমান্ড কি? নির্বাচন। তাহলে একটা মানুষের কাছে পুল দেখ সারুক যে আমরা নির্বাচন না, সংস্কার এবং তারপর নির্বাচন চান। আমি বলি আমার আর্গুমেন্টটা একটু জবাব দেন যে বিএনপি তো পচে গেছে, আওয়ামী লীগ তো মারাই গেছে। এখন এই প্লেসে আপনি বিএনপি তো অনেক ফ্ল দেখিয়েছেন, বিএনপি তো দারুণ সব বদনাম সমস্যা আছে। সো আপনার বয়ানের কথা বলছেন, আপনার ন্যারেটিভ এখন প্রিভেইল করছে। সো আপনি ইলেকশন দিয়ে জিতে রিফর্ম সব করুন। কোথায় একটা ইলেকশন আসলে তো আপনাদের জিতে যাওয়ার কথা, সেটি বলছেন না? ইলেকশন তো আমাদের পার্টি হয় নাই, জিতে যাওয়া হচ্ছে, পার্টি হবে, জিতে যাওয়ার কথা। পার্টি হলে যে জিতে যায় এরকম কথা নেই, আর আমার জিতার জন্য রাজনীতি করছে এরকম না। জিতে হবে, সরি আমি একটু দ্বিমত করি, সেটা হচ্ছে পার্টি কিন্তু একটু প্লিজ, এটা ইম্পর্টেন্ট, জিতার জন্যই রাজনীতি, আজকে না পরে সেটা পরের কথা। আপনি ক্ষমতায় যেতে চান, এটার মধ্যে সমস্যার কিছু না। পাওয়ার পলিটিক্স করে পাওয়ারের জন্য, পাওয়ারটা কেউ রেসপন্সিবলি ইউজ করে, কেউ হচ্ছে আপনার আপনি পাওয়ারে যেতে চাইবেন। আমাদের তো আপনি এটা বলতেন, যদি আমরা জাতির কাছে তুলে ধরেছি আমরা, এবং এটা বলেছি যে এটা এরকম না যে আপনি ইস্তেহার নিয়ে যেটা বলতেছিলেন যে প্রোক্লেমেশন কেন ইউনাইটেড হইল না, সবার কাছে তো যাওয়া হয়েছিল বিষয়টা নিয়ে, তাই না?
কি বিএনপি অস্বীকার করতে পারবে কনসালটেশন যাওয়া হয়নি? আমার প্রশ্নটা একটু জবাব চাইছি আমি আপনার কাছে, সেটা হলো বিএনপির অনেক প্রবলেম, আপনি না মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যখনই আসেন তারা মানে সোফার দেখে যে তাদের চাইতে বিএনপি কত খারাপ হয়ে গেল, তার জনসমর্থন কত কমে গেল, সেটা নিয়ে খুবই কনসার্ন। ফাইন, আপনারা যেহেতু রাজনীতি করতে যাচ্ছেন সামনে, আপনি ওই দলে না গেলেও আপনার সংগঠন থেকে অনেকে যাবেন এবং আপনারা এটা পেছনে কাজ করছেন, তো তা যদি হয়ে থাকে এটা তো আপনার জন্য সুখবর, আপনাদের জন্য সুখবর, কারণ আপনাদের দল অতি দ্রুত আপনারা ক্ষমতায় চলে আসবেন। আপনাদের যেহেতু সংস্কারের দাবি, জনগণ যেহেতু সংস্কার চায়, জনগণ যেহেতু নতুন একটা কনস্টিটিউশন লিখতে চায়, সবকিছু করতে চায়, আপনি ক্ষমতায় এসে এই পরিবর্তনগুলো করে ফেলুন। কোথায় আপনার সাথে মত আপনি বলছেন তাহলে আমরা ক্ষমতায় গিয়ে করবো, এটা তো কথা বলতে এবং আপনারা জিতে যাওয়ার কথা, কারণ বিএনপি পচে গেছে, আওয়ামী লীগ তো মারাই গেছে। হ্যাঁ, বিরতি নিয়ে ফিরছি, বিরতির পরে আপনার কথা আমি শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। ছোট্ট একটা বিরতি। জি, আবারও স্বাগত আরআরএম স্টাইল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। ডক্টর আতিক মুজাহিদ, বিএনপির দাবি তো ন্যূনতম সংস্কার পর নির্বাচন, আপনাদের দাবি কি? আমাদের সাথে দ্বিমত নাই তো, কিন্তু আমরা বলতেছি যে কোন কোন সংস্কার করতে চান, আমরা যে সংস্কার চাই আপনারা কোন সংস্কার চান ডিসাইড হবে নিশ্চয়ই সামনে। আর সেকেন্ড হলো যে যেহেতু গভর্নমেন্ট একটা ক্লিয়ার গাইডলাইন দিয়েছে যে আগামী 1.5 বছর পর ইলেকশন হবে, তো বারবার ইলেকশনের জিগিরটা আসলে আমাদের কাছে খুব কোয়েশ্চেনেবল। আসলে কি তারা বাধাগ্রস্ত করার জন্য সংস্কারটা বা চাচ্ছেন না, নাকি মুখে বলতেছেন সংস্কার চায়, আসলে সংস্কার চাচ্ছেন না? এটা কি মানে বিএনপির একটা কৌশল বলে মনে হয়? কৌশল, ডেফিনেটলি পলিটিক্স, কারণ তাদের ওল্ড সিস্টেমটাকে তারা যেন কোনোভাবে নষ্ট না হয়, কোনোভাবে যেন তাদের থ্রেটেন না হয়। যদি কোনোভাবে একটু লেন্দি হয়, ওনার ভয় পাইতেছে যদি এর মধ্যে রাজনীতি আরো ডাউন হয়, যেটা ওনার সাথে বলছে যে ঠিক আছে আপনারা তো সেটা কি অমূলক, মানে বিএনপি যে এই যে নানা রকম আশঙ্কা বিএনপির মাথার মধ্যে আছে, স্যার বলছিলেন 111 অমূলক। আপনি বুঝতে পারেন একটা জিনিস যখন বিএনপি তো একবার সাফার করেছে 11 সময় তাদের দল ভেঙে ফেলার চেষ্টা করেছে। 11 না, এখন আবার এখানে আওয়ামী লীগ নাই, এখানে কমপ্লিটলি অন্য কোনো দল এরকম অপশনে নাই। আর ছাত্ররা কেবলই এখনো জার্মিনেটিং লেভেলের, এটা যে কি হবে না হবে সেটা জানেন, এত ভয় পাওয়ার আশঙ্কার কিছু নেই। আশঙ্কা থাকলে অবশ্যই আমাদের দেশনেত্রী শেখ হাসিনা খালেদা জি আমাদের কি দেশের বাইরে যাইতো না, আশঙ্কা অবশ্যই নাই। -2 যেটা বলতেছেন উনি বলছেন, তাহলে তোমাদের যেহেতু ন্যারেটিভের দিক দিয়ে সবকিছু বিএনপি ডাউন, তাহলে তোমরা জিতে যাবা, ইলেকশন দেও না। আমরাও তো বলি ইলেকশন দিই, সমস্যা তো নাই। সমস্যাটা কোন জায়গায়, ইলেকশন যে কন্ডাক্ট করবেন, সেই তো গতদিন বলেছিলাম যেটা পুলিং এজেন্ট থেকে শুরু করে এটা টপ যা আছে, এরা তো 64টা ডিসি যারা আছে চোর ছিল, তাই না? তারা ইলেকশন কি করছে, করাপ্টেড করেছে। এখন যে 17 বছর ধরে যে নিয়োগগুলো হয়েছে, যারা পুলিং এজেন্ট দিবেন টিচারগুলো, সেই টিচারগুলো আওয়ামী লীগের লোক স্টিল, পুরো ফাংশন সিস্টেমটা তো আওয়ামী লীগ। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি ডেভিড স্টোনের থিওরি বলছিলাম যে ইনপুট, ডিমান্ড, এনভায়রনমেন্ট এবং আউটপুট, তো সেখানে পুরো মেকানিজম আপনি ইউনুস সাহেবের বলেন আশেপাশে যারা আছে স্টিল দ্য সেম পিপল। তাহলে আপনি সেম পিপল দিয়ে বলতেছেন যে আপনি আবার সরকার তাহলে এই 5 মাসে কি করবে? অ্যাটলিস্ট সরকার কিছু ডেভেলপমেন্ট ঘটেছে, কিছু কমিশন এসেছে, এই যে যে জায়গায় আপনি বলছেন মানে প্রশাসন, পুলিশ, এই কিছু জায়গাতে রিফরমেশন আসতেছে। আমরা তো রিপোর্টগুলো পাওয়ার পর আমরা আরো বেশি সরকারকে ধরতে পারবো যে আসলে কোন জায়গায়, গতদিনও বলেছিলাম যে কোন জায়গাগুলোতে উইকনেস সবাই মিলে ধরবো, কারণ সবার অংশীজনের সরকার তো ওনারা এমন ভাবে আইসোলেট করার চেষ্টা করতেছে এখন যে এটা হচ্ছে নাগরিক কমিটি আর বৈষম্যদের সরকার, এটা আপনারই সরকার। এই জন্য সুতরাং এই সরকার যদি জয়লাভ করে এই ভালো কিছু হয়তো সবার, এটা বিএনপিরও সরকার, এটা কারণ সবাই মিলে তাদেরকে বসিয়েছি, সেই জায়গাটা আমাদের অ্যাকনোলেজ করা দরকার। এখন যেটা হচ্ছে কি, সবাইকে মানে স্টুডেন্টদেরকে আইসোলেট করে পিন পয়েন্ট দেখানো হচ্ছে এরাই সব করেছে, সুতরাং যা ভালো হয়েছে সেটা ওনাদের। কারা বলছে এটা কি? যত আমরা যারা মানে এখন যারা বিএনপির সাথে এলাই আছেন নানামুখীভাবে, তাদের এখন মামলা থেকে বের হয়ে তারা মুক্তি পাচ্ছে। আমরা বাবরকে থ্যাঙ্কস জানাতে দেখলাম সরকার, মানে আমাদের ছাত্রদেরকে। তার মানে আমার ছাত্রদের উপকারটা নিব যে ছাত্ররা যদি কোনো কিছুতে ওনার কিছু ভালো কিছু করতে হয়, সেটা আমার যদি থ্রেটেন হয় ওল্ড সিস্টেমের ক্ষেত্রে, তাহলে আমি এটা মানবো না। বিষয়টা হচ্ছে কমপ্লিটলি একটা পলিটিক্স তারা করার চেষ্টা করতেছে। সুতরাং ছাত্ররা যদি থ্রেটেন হয়ে বসে আর পলিটিক্সে খেয়ে দেয়, নতুন ন্যারেটিভ নিয়ে আসে বা জিতেই গেল কিছু একটা, তাহলে মনে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হবে। তা না হলে 1 বছর আগে আর 1 বছর যদি শেখ হাসিনা আরো 1.5 বছর থাকতো, তাহলে চিল্লাইতো না নির্বাচন নিয়ে? অবশ্যই চিল্লাইতো না। তাহলে তখন কেন চিল্লাইতো না? এখন কেন? এখন তো পরিবেশ ভালো আছে, আপনারা নিজের পলিটিক্স করতে পারছেন, সব কিছু আছে, এবং গভর্নমেন্টের 80% লোক, প্রশাসনের সব জায়গাতে বিএনপির লোকজনই বেশি থাকে, বাদ গেছে যারা বিএনপি ইন করতেছে। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে ওনাদের মিলিতে পাওয়ারটা ইনস্ট্যান্ট দরকার, যেটা খাচ্ছেন ওটা আরো ভালো ভাবে যেন শক্তিশালী হতে পারে। আর আমাদের ছাত্রদের আশঙ্কা জায়গাটা হচ্ছে বা ছাত্র জনতা যে আমরা যে জন্য মিশন নিয়ে সবাই মিলে নামলাম, সেটা মিনিমামটা হোক, অ্যাটলিস্ট মিনিমামটা আমরা দেখতে চাই। ওনারা বলছে মিনিমাম, তা আমরা মিনিমামটা আমাদের কাছে শুনতে চাই। এটা কিভাবে করতে, সেটা রোড লাইনটা তারাও দেখ, বিএনপি দেখ। আমাদের কোনো ডিসইউনিটি নাই, আমরা অ্যান্টিফ্যাসিস্ট গ্রুপ, স্টিল দ্য সেম পিপল। বিএনপি তো ধরেন বিএনপি যে 31 দফা প্রস্তাব দিয়েছে, যেটি সেটা তো নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, দেখেছি। বিশ্বাস করেন? ওনাকে রেইনবো নেশনের কথা বিশ্বাস করেন? কোনটা বিশ্বাস করেন? কি বিএনপি ক্ষমতা আসলে করবে কিনা বিশ্বাস করেন? কোথায়?
আমরা এর আগে তো অনেক কমিটমেন্ট দেখেছি। আমি আজকে পড়াশোনা করতেছিলাম, দেখতেছিলাম যে বিএনপি তো অনেকবার ক্ষমতা আসছে, একটা ইনস্টিটিউশন ডেভেলপ করেছে, দেখাইছে বিএনপি চ্যালেঞ্জ দিয়ে বলুক যে আমাদের শাসন আমলে আমরা একটা প্রতিষ্ঠান ডেভেলপ করে দিয়েছি, এটা নিউট্রাল ডেভেলপমেন্ট হয়েছিল, একটা প্রতিষ্ঠান। তাহলে আমরা বলবো ছাত্রদের কোনো রিফর্ম দরকার নেই, কোনো প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করতে পারে না। তাহলে আবার যে আসার পরে ওনারা যে জুডিশিয়ারি ঠিক করবেন, আপনাদের কনস্টিটিউশন ঠিক করবেন, আমাদের নির্বাচন ব্যবস্থা সিস্টেম ঠিক করবেন, আমি কিভাবে বিশ্বাস করবো? ধরেন এই যে বিএনপি তো 15 বছর, আমি একটু একটা প্রশ্ন করি, ধরেন এই যে 15-17 বছর একজন থাকলে ভালো হতো, একটা 15 ধরেন এই যে 17 বছর ক্ষমতার বাইরে বিএনপি কোনো রকম পরিবর্তন দেখেন না, পরিবর্তন চোখে পড়ে? আমার কাছে খুব বেশি পরিবর্তন এখন আমাদের সেম জিনিস আসছে। আমি কি জন্য বলি, আমি একটা রিসেন্ট ওনাদের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলছিলাম যে আপনারা 100 জন আপনাদের ক্যান্ডিডেট তরুণ দিবেন, জি, আর হচ্ছে আপনার ফুল যত নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি মিলে 5 জন ফ্রেশ লোক দেখাবেন, মানে কোনো ধরনের সমস্যা নেই। অনেক ধন্যবাদ। আমরা 1 মিনিট পাবো। আমরা ডাক্তার জাহিদুর রহমান, নির্বাচন কবে দেখছেন আপনি? আমি 25-এর মধ্যে দেখছি। ডক্টর আতিক একটা জিনিস একটু মানে কমপ্লিটলি বলেন নাই। ডক্টর ইউনূস 1.5 বছর সর্বোচ্চ সীমা বলেছেন, উনি কিন্তু এই বছরও একটা সময়সীমা দিয়েছেন যদি খুব বেশি সংস্কারে রাজি না হয়। আমি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যে খুবই অ্যালাইন্ড আছি। ঘাট ধরে জোর করে সংস্কার কাগজে কলমে আপনি করতে পারেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে, যদি আসে সে সব ফেলে দেবে। এখন এই বিএনপিকে নিয়েই আমাদের চলতে হবে, আমাদের মাঠে এটাই আছে। এবং এটা দূর করার উপায় কি? বেটার রাজনীতি। ওনাদের যে দল হবে কাগজে কলমে বলছে, বিএনপি আসলো, রিফর্ম করলো না, ইনস্টিটিউট করছে না, ভাঙছে, ওনারা শোরগোল করবেন, রাজনীতি করবেন, পরের নির্বাচনে দেখবেন যে তারা বেটার রেজাল্ট করছেন। এভাবেই একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এবং বিএনপিও ভয় পাবে যে মানুষ তো ওদের দিকে চলে যাচ্ছে, আমার দিকে তো চলে আসছে না। এভাবেই ইনফ্যাক্ট এই জিনিসগুলো জি, অনেক কাজ করে। ধন্যবাদ। নির্বাচন এই বছরের মধ্যে দেখছি, কারণ হচ্ছে আমার কাছে প্রধান কারণ সেটা হচ্ছে অর্থনীতির অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং এই ধরনের সরকারের অধীনে অর্থনীতি আসলে রিভাইভ করবে না। সো সরকার এই কারণেই নির্বাচন দেবে। সব মিলিয়ে আসলে নির্বাচনের মাধ্যমে ডিসাইড হবে মানুষ আসলে কাকে দেশ নেতৃত্বের দেয়। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।